আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানে, বাজার গরম করার জন্য বলছে। উনি যে জানেনই আমি এটা বলবো না, তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দুবাবু জানেন, শুধু মানুষকে গুমরা করার জন্য দেখুন খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে? উনি এত মুসলিম ছেলেদেরকে নিয়ে চিন্তিত। এই সময় তাহলে কি করতে হবে? মুসলমানদের বিরুদ্ধে কিছু বলো, মুসলমানকে কিছু বলো, তাহলে এটাই মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে, মুসলমানকে বলাটা এরা কি করবে? প্রতিশ্রুতি পূরণ বলে চালাবে। সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে দেশ? দুটোই হতে পারে। হিন্দু রাষ্ট্র তো আছেই, এগোতে হবে না। হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলায় বিপন্ন, তাদের সুরক্ষা কবচও দরকার আছে, আর দেশের সুরক্ষা কবচও দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা নিয়ে সরকারি সুবিধা নিয়ে বসে যাবে, এখানকার জনসংখ্যাকে পাল্টে দেবে ধার্মিকভাবে। এর আগে বিভিন্ন মন্ত্রীর আহ্বান আমরা দেখেছি, তো সেগুলো এখানে করাতে কোনো অনুমতি দেওয়া যাবে। ভারতবর্ষ একটা বহু ভাষার, বহু ধর্মের, বহু জাতের, বহু বর্ণের দেশ। এটা আমাদের বিউটি। সেই বৈচিত্র্য, বিউটিকে ধ্বংস করার একটা চক্রান্ত, এর বিরোধিতা আমরা করছি। 2 মাসের মধ্যে সরকার কতটা চালাতে পারছে, কতটা ফেলিওর হচ্ছে আপনারা ভালো করে জানেন। সাধারণ মানুষও প্রি ইলেকশন কি বলেছিল? ক্ষমতায় নিয়ে আসুন, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম করে দেবো, 450 টাকায় গ্যাস পাবেন, অনেক কথা বলেছিল। আজকে সেগুলো ব্যর্থ হয়েছে। মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে। দর্শক, নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীকে পুরো ধুয়ে দিলেন। শুভেন্দু অধিকারী মাদ্রাসা সম্পর্কে বিকৃত মস্তিষ্কের মানুষের মতো কথা বলেছেন। তিনি বলেছেন মাদ্রাসাতে লেখাপড়া হয় না, মাদ্রাসাতে কেন আপনাদের শিশুদেরকে ভর্তি করান? আপনাদের শিশুদেরকে ভর্তি করাবেন স্কুল কলেজে। শুভেন্দু অধিকারী বলেন, তাও আবার বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে। আর তার পজিশনটা কি? তার পজিশন মুখ্যমন্ত্রীর পজিশন। সেই পজিশনে দাঁড়িয়ে উনি যখন প্রমাণ ছাড়া বলেন যে মাদ্রাসাতে লেখাপড়া হয় না, তখন এটা তো মুসলিম জনতা মেনে নিতে পারে না। পশ্চিমবঙ্গের নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য যেই মুসলিম নেতারা আছে তারা এর প্রতিবাদ করেছেন। যদিও নওশাদ সিদ্দিকী ওই হাউসে দাঁড়িয়ে, মানে সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেননি, কিন্তু একজন প্রতিবাদ করেছেন। আমি দেখলাম একজন আলেম, উনি প্রতিবাদ করেছেন। তো উনি একদম ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন যে মাদ্রাসা কয় প্রকার। আর যেটাকে আমরা ওই আলিয়া মাদ্রাসা বলি, ওটা স্কুলের মতোই। ওখানে স্কুলের যত বই আছে সব বইগুলি ওখানে পড়ানো হয়। তারপরে ইসলামিক ধর্মীয় কিছু বই পড়ানো হয়। স্কুল এবং কলেজে যেই বইগুলি রয়েছে সেইগুলি তো অবশ্যই পড়ানোর পরেও বাড়তি আরও মাদ্রাসার বই পড়ানো হয়। তো এই ছেলেরা বেশি লেখাপড়া করে এবং এরা স্কুল কলেজের ছাত্রদের থেকে বেশি জ্ঞানী এবং শিক্ষিত, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না দেখে একজন মাদ্রাসার স্টুডেন্ট যখন তার সার্টিফিকেট নিয়ে কোনো একটি অফিসে ইন্টারভিউ দিতে যায় চাকরির জন্য, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার লেখাপড়া কোথা থেকে, মানে কোথা থেকে তুমি লেখাপড়া শেষ করছো। যখন বলে যে আমি মাদ্রাসা থেকে লেখাপড়া করছি, তখনই সে রিজেক্ট হয়ে যায়। এই কারণেই তো মাদ্রাসা ছাত্ররা বেশি চাকরি পায় না। এবং শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায় এসেছেন, এখন তো আর পাবেনই না। যদি পৃথিবীতে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হয় তাহলে তো চাকরি করতে হবে। আর সেই বেঁচে থাকার উদ্দেশ্যে যদি চাকরি করা লাগে, তাহলে আপনি স্কুলে ভর্তি করাতে পারেন। কারণ শুভেন্দু অধিকারী আর আপনাকে চাকরি দিচ্ছে না, মুসলিমদেরকে আর চাকরি দিচ্ছে না, দিবে না। যারা একমাত্র বিজেপি দল করে তাদেরকেই চাকরি দেবে, এছাড়া আর কাউকে চাকরি দেবে না। তাও তো শুভেন্দু অধিকারী নিজেদের দলের মানুষের তো পেটের লাথি অনেকবার মেরেছে। কোরবানির সময় গরু বিক্রি করতে দিয়েছেন। কত ঘোষেরা, তারা তো এই হিন্দু ভাইদের তো ভাই, তো সেই ঘোষেরা হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে গরু পেলেছে এবং সেই গরু তাদেরকে বিক্রি করতে দেননি। সেই গরুগুলি আমি দেখলাম যে বাস স্টেশন, ট্রেন স্টেশন, আমি দেখলাম যে ওই যে ডিজিটাল ট্রেন, ওটা কি বলে, মেট্রো স্টেশনে পর্যন্ত শুয়ে রয়েছে গরু।
গরু আর কয়দিন পর ট্রেন চালাবে, শুভেন্দু অধিকারী গরুকে দিয়ে ট্রেন চালাবেন। তো দর্শক, এখানে নওশাদ সিদ্দিকী খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মাদ্রাসাতে লেখাপড়া হয় নাকি হয় না সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে। মাদ্রাসাতে লেখাপড়া হয় নাকি হয় না সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে, কিন্তু উনি মানুষের ভিতরে একটা মানে মাঠ গরম রাখার জন্য, মানুষের ভিতরে একটা দাঙ্গা লাগিয়ে রাখার জন্য, যে তোমরা মুসলিমদের সাথে মিলে যাচ্ছ, মুসলিমদের সাথে মিললে তো আমাদেরকে ওরা আমাদের বাড়িঘর দখল করে নেবে, এমন একটা ভাব করে, এমন একটা সিস্টেম তৈরি করার জন্য উনি এই এরকম উদ্ভট কথাগুলি বলেন। এবং উনি নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন যে আমি গ্যাসের দাম কমাবো, পানির দাম কমাবো, আমি দ্রব্যমূল্যের দাম কমাবো, সেগুলি তো উনি কিছুই কমাতে পারেননি। উনি আছেন ওই কোথায় মুসলিমদের নাম রয়েছেন একটি জায়গায়, সেখান থেকে নামটা পরিবর্তন করতে হবে। একটি নাম পরিবর্তন করতে কত কোটি কোটি টাকা খরচ আপনি জানেন? এটা কি শুধু নাম, এটা সেই 1946 সালের আগে থেকে এই নাম চলে এসছেন। তো কত কাগজপাতিতে, হাজার হাজার কোটি কোটি কাগজপাতিতে এই নাম, তো এই নামটাকে সব কাগজপাতি থেকে পাল্টিয়ে ফেলা মুখের কথা নয়, এটা পাল্টাতে অনেক টাকা খরচ, অনেক সময় খরচ হয়। তো সেই এখন এইগুলো শুরু করেছেন। এবং কোথায় টিএমসি নেতাদের আছে সবগুলোকে আগে জেলে ভরে তারপরে আমি যা করার করব। তো এটা তো কথা ছিল না, উন্নয়নের দিকে কোনো খেয়াল নেই তার, শুধু টিএমসি নেতাদের পিছনে পড়ে আছে এবং মুসলিমদেরকে নিয়ে পড়ে আছে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। মমতা ব্যানার্জির শাসনামলে আপনারা ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা নওশাদ সিদ্দিকীর বাদবাকি বিধানসভায় বসে কি বক্তব্য দিয়েছিলেন উনি বাজেট নিয়ে, সেই বিষয়গুলো আমরা শুনবো। এবং শুভেন্দু অধিকারীকে কীভাবে পুরো ভিডিও জুড়ে ধরাই করলেন চরমভাবে, সেটাও আমরা চলেন দেখি। যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানে, বাজার গরম করার জন্য বলছে। উনি যে জানেনই আমি এটা বলবো না, তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দুবাবু জানেন, শুধু মানুষকে গুমরা করার জন্য দেখুন খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে? উনি এত মুসলিম ছেলেদেরকে চিন্তিত। এই সময় তাহলে কি করতে হবে? মুসলমানদের বিরুদ্ধে কিছু বলো, মুসলমানকে কিছু বলো, তাহলে এটাই মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে, মুসলমানকে বলাটা এরা কি করবে? প্রতিশ্রুতি পূরণ বলে চালাবে। কিন্তু 53,000 আলেম শহীদ হয়েছিল। এই আলেম মৌলানা কোথা থেকে পড়াশোনা করেছে? এই তো মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারা। সর্বোপরি এতটুকু বলবো যে মাদ্রাসা সম্পর্কে যেটা খারাপ ধারণা করছেন, অন্তত মাদ্রাসাকে একবার নিয়ে আপনারা স্টাডি করুন। উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানে, বাজার গরম করার জন্য বলছে। উনি যে জানেনই আমি এটা বলবো না, এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন টুডু স্যার, উনি কম জানেন আমি এটা বলবো। তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দুবাবু জানেন, শুধু মানুষকে গুমরা করার জন্য দেখুন খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে? গুরুকুল থেকে শুরু করে গুরুমুখী এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের ধর্মীয় ভাবে চলে, মানুষের চাঁদাতে চলে, এটা সরকারের কোনো ফাংশন নেই। হ্যাঁ, এটুকু বলতে পারে যে সেখানে সিলেবাস কি আছে বা সেখানে কি পড়ানো হয় বা ওয়ে অফ টিচিং সিস্টেম, সেটা আপনি দেখতে পারেন। আপনি কমিশন গঠন করে দিন, সে কমিশন ঘুরে ঘুরে দেখুক, কোনো সমস্যা নেই। উনি এত মুসলিম ছেলেদেরকে চিন্তিত, তাহলে অন্তত ওনাকে একবার টুইট করতে বলুন এর কথা, কাশ্মীরের বৈষ্ণব দেবী মেডিকেল কলেজে কেন বন্ধ করে দিল? 50টা সিটের মধ্যে 46টা মুসলিম ছেলে সুযোগ পেয়ে গিয়েছিল MBBS পড়ার জন্য। কি হলো? সেই কলেজটাকেই বন্ধ করে দিল। কিন্তু ওই 46 জন স্টুডেন্ট কিন্তু হয়নি, এই পড়া থেকে দূরে চলে অন্য মেডিকেল কলেজে তারা চলে গিয়েছে। এই যাদের মানসিকতা, তারা আবার খারিজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা নেই কি জানবে? আর একটা কথা হচ্ছে, আমি এটুকু বলবো যে এটা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য না, উনি জানেন, যারা জানে না মাদ্রাসা সম্পর্কে একটু স্টাডি করুন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করুন। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, সব অনেক ব্যক্তিত্বরা আছে যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে। শুধু তাই না, রেশমি রুমালের ইতিহাস, ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল
সেটা যিনি মূল হোতা ছিলেন তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। স্বাধীনতা আন্দোলনের প্রচুর মানুষ মুসলিমরা শহীদ হয়েছেন, ভিন্ন ধর্মের মানুষ শহীদ হয়েছেন, কিন্তু 53,000 আলেম শহীদ হয়েছিল। এই আলেম মৌলানা কোথা থেকে পড়াশোনা করেছে? এই যে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারা। সর্বোপরি এতটুকু বলবো যে মাদ্রাসা সম্পর্কে যেটা খারাপ ধারণা করছেন, অন্তত মাদ্রাসাকে একবার নিয়ে আপনারা স্টাডি করুন। 60% 40% টিচার নন মুসলিম, 20% অ্যাভাব স্টুডেন্টস নন মুসলিম। তাদেরকে আপনারা খারাপ বলে ফেলছেন না তো? শুধু মুসলমানকে খারাপ বলতে কি? স্যার, বহু ধর্মের, বহু জাতের, বহু বর্ণের দেশ, এটা আমাদের বিউটি। সারা পৃথিবীতে দেখলে দেখা যাবে এত জাতির, এত বর্ণের, এত ভাষার মানুষ কোনো দেশে বসবাস করেনি যেটা আমাদের মন ভারতবর্ষে বসবাস করে। সেই বৈচিত্র্য এই বিউটিকে ধ্বংস করার এটা চক্রান্ত, এর বিরোধিতা আমরা করছি। এবং সোমবারে যে বিল আসবে অবশ্যই আমি সেখানে ডিবেটে অংশগ্রহণ করব, তার বিরুদ্ধে বলবো। শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন ছাড়া আর কিছুই নয়। এই চাপিয়ে দেওয়া হচ্ছে না, ডিম খেতে হবে না, তোমাকে সোয়াবিন খেতে হবে, আজকে ডিম দিয়ে শুরু হচ্ছে, কালকে মাছ বলবে, তারপর দিন চিকেন বলবে, সব শাকাহারি করে দিতে হবে, কিন্তু মাছে ভাতে বাঙালিরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এই চাপিয়ে দেওয়া হচ্ছে এটা। আর একটা কারণ হচ্ছে বিজেপি সরকার 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে সরকার কতটা চালাতে পারছে, কতটা ফেলিওর হচ্ছে আপনারা ভালো করে জানেন, সাধারণ মানুষও। হকার উচ্ছেদে কিভাবে আজকে বিজেপি ব্যাক ফুটে গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার নাম করে মানুষের, মহিলাদের বিশেষ করে ভোট নিয়েছে, 1000-এর পরিবর্তে 3,000 টাকা দিয়ে হবে। এখন গতকাল কি বিধানসভার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় এক প্রকার তিনি স্বীকার করে নিলেন যে 1 কোটি মানুষকে তারা, মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। পেত 2,42 লাখ। আমি মানছি 2,42 লাখের মধ্যে একটা অংশ দুর্নীতি হয়েছে। হ্যাঁ, আমি বিধানসভার মধ্যেও বলেছি তৃণমূল দুর্নীতি করেছে, ছেলেদের নাম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু বাকি মহিলারা কি দোষ করল? এরা 1 কোটি মহিলাকে দেবে টার্গেট। কেন? এবারে 36,000 কোটি টাকার প্রজেক্ট রেখেছে। 36,000 কোটি টাকা, এই জন্য আমি বলছি 1 কোটি মহিলা, একটা মহিলা 1 বছরে 36,000 টাকা পাচ্ছে। 1 কোটি মহিলা 1 বছরে তাহলে 36,000 কোটি টাকা পাচ্ছে। তাহলে টার্গেটে নিয়ে নিয়েছিল, ওগুলোকে নামগুলো বাদ দেবে, ফলে তোমরা এত বড় কম টাম করে করছে। এই নিয়ে যখন মানুষ পৃথিবীরক্ত, মহিলারা ক্ষিপ্ত হয়ে উঠছে, হকার, গরিব সমাজের মানুষ, নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা যখন, হকাররা যখন তাদের দোকানপাট ঘুমটি ভেঙে দিচ্ছে, যখন ক্ষিপ্ত হয়ে উঠছে, তারপরে পরে কি পোস্ট ইলেকশন, প্রি ইলেকশন কি বলেছিল যে আপনার ক্ষমতায় নিয়ে আসুন, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম করে দেবো, 450 টাকায় গ্যাস পাবেন, অনেক কথা বলেছিল। আজকে সেগুলো ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ 200 ইউনিটের কথা বলেছিল, উল্টে বিদ্যুতের দাম বেড়ে যাওয়া শুনছি বেড়ে যাবে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণে ব্যর্থ তো হচ্ছেই, সেই প্রতিশ্রুতিগুলোকে আর নতুন করে তারা রিকলও করছে না। এই সময় তাহলে কি করতে হবে? মুসলমানদের বিরুদ্ধে কিছু বলো, মুসলমানকে কিছু বলো, তাহলে এটাই মুসলমানকে বলাটাকে এরা উন্নয়ন বলে চালাবে, মুসলমানকে বলাটা এরা কি করবে? প্রতিশ্রুতি পূরণ বলে চালাবে। এর থেকে বাইরে কিছু নয়, এর থেকে বাইরে কিছু নয়। আমি অংশগ্রহণ করবো ডিবেটে, এর বিরুদ্ধে বলবো, সাথে সাথে এটাও বলছি আপনাদের, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রোটেস্ট হবে টেবিল প্রত্যাহারের জন্য, এবং আইনি লড়াইও হবে, আমি মামলা করব। একটা বিষয় জানা গেল, বিধানসভার ভিতরে বিজেপির বিধায়ক সজল ঘোষ চিঠি করেছেন সংখ্যালঘু দপ্তরটাকেই তুলে দিতে হবে। আমার মনে হয় এটা নিয়ে আমার সাথে এরপরে যদি দেখা হয় আমি বলবো, যদি আপনাদের দেখা আপনারা বলবেন একটা ডিবেট ছেড়ে রাখা হোক, একটা ডিবেট রাখা হোক, অর্থাৎ একটা আলোচনা হোক, 2 ঘন্টা টাইম হোক, 4 ঘন্টা টাইম হোক, সংখ্যালঘু দপ্তর রাখা উচিত কি উচিত নয়, আদিবাসী জনজাতি উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়, নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তর, সুন্দরবন বিষয়ক দপ্তর রাখা উচিত কি উচিত নয়, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর রাখা উচিত কি উচিত নয়, সবগুলো তার মধ্যে পড়ছে না। সুন্দরবন বিষয়ক দপ্তর কেন হয়েছে? সুন্দরবনকে স্পেশাল ট্রিট করে, সুন্দরবন পিছিয়ে আছে তুলে নিয়ে আসার জন্য। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর কেন রাখা হয়েছে? পশ্চিমাঞ্চল পিছিয়ে আছে, তাকে স্পেশাল ট্রিট করে নিয়ে আসা। নর্থ বেঙ্গল দপ্তরকে কেন রাখা হয়েছে? সেটাকে স্পেশাল ট্রিট করে তুলে নিয়ে আসা। ঠিক একইভাবে অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য একটা দপ্তর আছে, জনজাতি সম্প্রদায়ের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষের জন্য একটা দপ্তর আছে, সেই একইভাবে সংখ্যালঘু সমাজের মানুষ যারা পিছিয়ে আছে তাদের জন্যও দপ্তর আছে, সেটা রাখা। যদি সজলবাবু সংখ্যালঘু সমাজের দপ্তরকে তুলে দেওয়ার কথা বলে, তাহলে বকলমে আদিবাসীদের জন্য যে দপ্তর আছে সেটাকেও কি তুলে দেওয়ার কথা বলছেন? না সুন্দরবনের মানুষেরা যেভাবে দীর্ঘদিন ধরে দপ্তর থাকার পরেও
তাদের অধিকার পায় না সেটাও কি তুলে দেওয়ার কথা বলছেন? না নর্থ বেঙ্গলে এবারে কিছু উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে সেটাকেও বন্ধ করে দেওয়ার কথা বলছেন? এর জন্য হচ্ছে একটা ডিবেট। আমি এখানে বলে দিয়ে চলে যাব, আবার সজলবাবু আমার কাউন্টার করবে, এটা ঠিক নয়। হোক বিধানসভায় আলোচনা, বা আপনারা অ্যারেঞ্জ করুন। একদিকে সজলবাবু থাকবে, একদিকে আমি থাকবো, একদিকে অন্য কেউ থাকবে, সেখানে বেশি বক্তা রাখবেন না, 2-4 জনকে রাখুন। ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন 22% রিজার্ভেশন হচ্ছে ফর এসসি কমিউনিটি, 6% রিজার্ভেশন ফর এসটি কমিউনিটি। এই আবার দেখবেন রিজার্ভেশনে অনেকের গাজালা করে, মাইনরিটিদের মধ্যে নাই, ওবিসি হিসাবে কিছু ঢুকেছিল সেটাকেও ধ্বংস করে দিয়েছে। তাহলে এই যদি কালকে বলি রিজার্ভেশন তুলে দাও, আচ্ছা রিজার্ভেশন কেন হচ্ছে? আপনি আদিবাসীকে তো ট্যারা চোখে দেখেন বলে আজকে রিজার্ভেশন দিয়ে আদিবাসীকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা দলিতদেরকে চাকরি দিতেন না বলি আজকে দলিতদেরকে সংরক্ষণের সুবিধা আনতে হয়েছে। এগুলো তুলে দিতে চাইছেন কেন? সংবিধানকে আপনারা কি পরিবর্তন করতে চাইছেন? তবে একটা কথা বলবো, যে ক্ষমতা এসেছেন মানে এ নয় ক্ষমতার অপব্যবহার করবেন। 15 বছরের তৃণমূল আজকে ধুলির স্বাদ, 21শে জুলাই হবে, কটা লোক এসে পৌঁছাবে, থেকে আপনারা বুঝে নেবেন যে তৃণমূলের আজকে কোন জায়গায় দিয়ে দাঁড়িয়েছে, শুধু ওই ক্ষমতার অপব্যবহার করার জন্য। বিজেপির এক বিধায়ক, নতুন এক বিধায়ক, তিনি বলছেন যে আমরা কোনো মুসলিম মন্ত্রী চাই না, বিধানসভার হাউসে দাঁড়িয়ে গেল। দেখুন ওটাকে এক্সপান্ড করার দরকার, জানি না স্পিকার স্যার ওটাকে এক্সপান্ড করেছি, এই ধরনের অসংসদীয় শব্দ কথা বলেছে, এই ধরনের কথা বলা যায় না প্রথমত। দ্বিতীয় হচ্ছে জনগণ যাকে চাইবে সে মন্ত্রী, সে বিধানসভার মধ্যে যাবে। তবে আমি অবশ্য এই তত্ত্বে বিশ্বাসী নয় যে মুসলমান গেলেই মুসলমানদের উপকার হবে, হিন্দু গেলেই হিন্দুদের উপকার হবে, আদিবাসী গেলেই আদিবাসীর উপকার হবে, দলিত গেলে দলিতের উপকার হবে, এই তত্ত্বে আমি বিশ্বাস করিনি। কলকাতার মেয়র ছিল ফিরহাদ হাকিম সাহেব, কলকাতা মুসলমানদের কি উপকার হয়েছে? কলকাতায় বন্ধ থাকা প্রায় কর্পোরেশন পরিচালিত প্রাইমারি স্কুলগুলোকে চালাতে পেরেছে? কত বন্ধ হয়ে পড়ে আছে। জাভেদ আহমেদ খান, গুলাম রাব্বানি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক মুসলমান মিনিস্টার ছিল, মুসলমানদের কী লাভ হয়েছে? চাকরিতে বিলো 1% নিচে নেমে গেছে। তো সুতরাং তবে ওই ওনার বক্তব্যের সাথে আমি এটাকে করছি না। তো ওনার বক্তব্য যেটা করেছে চরম অফেন্সিভ বক্তব্য, এটা হাউজের মধ্যে বলার নয়, হাউজের বাইরেও বলার নয়। আশা করবো এটা এক্সপান্ড হবে এবং স্পিকার স্যার ওর বিরুদ্ধে রুল জারি করবে, মানে এটাকে মোগল আর এখন ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি, এটা এখন চমকের রাজনীতি চলছে। এই যে ভোটে বিজেপি জিতেছে, এটা কি থোড়ি বিজেপিকে ভালোবেসে মানুষ ভোট দিয়েছে? দেয়নি। তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছে। এমন অনেক বুথ দেখতে পাবেন যেখানে বুথ ভিত্তিক তথ্য বলছে প্রচুর মুসলিম ভোট বিজেপিতে গিয়েছে। যে বিজেপি একের পর এক মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, তাহলে কেন দিল? বিজেপির অত্যাচারের হাত থেকে, তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচার জন্য বা এটাকে হারানোর জন্য। ঠিক যেভাবে বিগত 15 বছর মুসলমানদেরকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চেয়েছিল তৃণমূল, বিজেপি এবার তার ভোটটাকে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে। ওই জন্য এই ধরনের সব যেগুলো যার কোনো সারবত্তা নেই, এখন দরকার মানুষের পেটে খিদে খাবারের দরকার, তার পরিবর্তে নাম চেঞ্জ হচ্ছে। একটা নাম চেঞ্জ করতে গেলে কত কোটি টাকা খরচ হয় জানেন? কারণ সব কাগজপত্র নাম চেঞ্জ করতে হবে, কত কাগজপত্র থেকে শুরু করে, সেটা 1 নম্বর কথা। দরকার এখন গ্যাস 450 টাকা দেওয়ার কথা বলেছিল, দিতে ব্যর্থ। দরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ করা, দরকার পুলিশে যে শূন্যপদ আছে পূরণ করা, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে আমাদের সংস্থা আছে, সেই সংস্থার রেকমেন্ডেশন হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 196টা মতো পুলিশ দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 101টা, তাহলে পুলিশের অনেক ঘাটতি। এই সবগুলো পূরণ করুক। সব যখন ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য এই করে বাজার গরম করতে চাইছে। তবে এইগুলো হচ্ছে মরিচিকার নয়, দেখতে দূর থেকে ভালো করে পৌঁছাতে পারবে না। দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা মানুষকে দেখতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন যে বিগত যারা শাসক ছিল তারা মানে খারিজি মাদ্রাসাকে উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানে, বাজার গরম করার জন্য বলছে। উনি যে জানেনই আমি এটা বলবো না। এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন টুডু স্যার, উনি কম জানেন আমি এটা বলবো। তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দুবাবু জানেন, শুধু মানুষকে গুমরাহ করার জন্য। দেখুন খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে?
গুরুকুল থেকে শুরু করে গুরুমুখী এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের ধর্মীয় ভাবে চলে, মানুষের চাঁদাতে চলে। এটা সরকারের কোনো ফাংশন নেই। হ্যাঁ, এটুকু বলতে পারে যে সেখানে সিলেবাস কি আছে বা সেখানে কি পড়ানো হয় বা ওয়ে অফ টিচিং সিস্টেম, সেটা আপনি দেখতে পারেন। আপনি কমিশন গঠন করে দিন, সে কমিশন ঘুরে ঘুরে দেখুক, কোনো সমস্যা নেই। উনি এত মুসলিম ছেলেদের গেলে চিন্তিত, তাহলে অন্তত ওনাকে একবার টুইট করতে বলুন এর কথা, কাশ্মীরের বৈষ্ণব দেবী মেডিকেল কলেজে কেন বন্ধ করে দিল? 50টা সিটের মধ্যে 46টা মুসলিম ছেলে সুযোগ পেয়ে গিয়েছিল MBBS পড়ার জন্য। কি হলো, সেই কলেজটাকেই বন্ধ করে দিল। কিন্তু ওই 46 জন স্টুডেন্ট কিন্তু হয়নি, এই পড়া থেকে দূরে চলে অন্য মেডিকেল কলেজে তারা চলে গিয়েছে। এই যাদের মানসিকতা, তারা আবার খারিজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা নেই কি জানে। দর্শক, এতক্ষণ আপনারা শুভেন্দু অধিকারীর বিরোধিতামূলক ভিডিও দেখলেন। নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনলেন বিভিন্ন ধরনের কথা। নওশাদ সিদ্দিকী খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বললো যে শুভেন্দু অধিকারী আসলেই জানেন মাদ্রাসা সম্পর্কে, কিন্তু উনি দাঙ্গা লাগানোর জন্য এসব বলেন না। বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন তার থেকেও বেশি জানেন শুভেন্দু অধিকারী, এটাই বললেন। তো দর্শক, আমাদের কাছেও সেটাই মনে হয় যে শুভেন্দু অধিকারী সবই বোঝেন, সবই জানেন, কিন্তু তারপরও ক্ষমতায় পড়ে অন্ধের মতো ব্যবহার করছেন। মাদ্রাসাতে লেখাপড়া করা হয় না, সে যে এই মানে প্রমাণ ছাড়া যে কথা বললেন, এটা আসলে একজন মুখ্যমন্ত্রী হিসাবে সাধারণ মানুষ মেনে নিতে পারে না, কিছুতেই পারে না। দর্শক, যাই হোক, নওশাদ সিদ্দিকীর কথাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের এই ভিডিও দেখার পর আপনার ভিতর থেকে তো একটা মতামত অবশ্যই রয়েছে, সেই মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। তো যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখন একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমরা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে।